তোরসাকে জব্দ করতে নিজের অধিকার বুঝে নিল বিদ্যা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই আমরা দেখতে পারি যে প্রফেসর বিবির ওপরে আক্রমণ করা হবে, এমনটাই হুমকি দিচ্ছে রাজদেব চ্যাটার্জি। আর বলে সময় থাকতে থাকতে এখান থেকে বেরিয়ে যান, না হলে কিন্তু আপনার কপালে অশেষ দুঃখ আছে। প্রফেসর বিবি বলে, আমিও দেখতে চাই আমার কপালে ঠিক কী দুঃখ থাকতে পারে রাজদেব চ্যাটার্জি। আপনি চাইলেই কিছু একটা করতে পারবেন না। এই হোস্টেলটা আমাদের সবার, স্টুডেন্টদের অধিকারের মধ্যেই পড়ে, তাই আপনি স্টুডেন্টদেরকে এইভাবে উঠিয়ে দিতে পারবেন না, উচ্ছেদ করতে পারবেন না। তখনই রাজদেব চ্যাটার্জি বলে, তুমি আমার ক্ষমতা জানো না প্রফেসর বিবি, আমি ঠিক কী করতে পারি। তার মাঝখানে কলেজের প্রিন্সিপাল বলে, এই কলেজটা আমারও, তাই আমি বলছি দয়া করে আপনারা এখান থেকে বেরিয়ে যান। স্টুডেন্টরা বলে, কেন বেরোবো? আপনি আমাদের সাথে কত বড় 2 নম্বরই করেছেন। আজকে প্রফেসর বিবি না থাকলে আপনি সমস্ত হোস্টেলগুলো ভেঙে একেবারে দুমড়ে মুচড়ে দিতেন, আর বড় বড় কথা বলছেন। শুনুন স্যার, আমরা না এরপরে আর থেমে যাব না। এরপর আমরা সব কিছু শেষ করে তবেই ছাড়ব। আপনি তো আজকে বেমালুম কলেজটাই বন্ধ রেখে দিয়েছিলেন, কারণ আপনি চাইছিলেন সব কিছুর সর্বনাশ করতে, কিন্তু সেটা আমরা করতে দিইনি। শেষ পর্যন্ত আমরা আটকাতে পেরেছি, এর থেকে বড় আর কী বা হতে পারে। তখনই বুঝতে পেরে যায় প্রফেসর বিবি যে যেভাবে স্টুডেন্টের প্রতিবাদ করতে শিখে গেছে, এখন আর কোনোভাবেই কেউ এই স্টুডেন্টদের সাথে খারাপ ব্যবহার তো দূরের কথা, খারাপ কিছু করার সাহসই পাবে না। এরপর একে একে অনেকেই এগিয়ে আসে, বিশেষ করে রায়ার সেই দাদু। মাস্টার মশাই এগিয়ে এসে বলে, তোমার মতন টিচার যেন সব কলেজে থাকে, সব স্কুলে থাকে। তোমার মতন তোমার মতন টিচার পেলে তবেই তো তারা এই শিক্ষাটা পাবে। তোমাকে দেখে অনেক গর্ব হয় মা, যে তোমার মতন ভালো মানুষও এখনও এই পৃথিবীতে আছে বলেই এই পৃথিবীটা, এই স্কুলটা, এই কলেজটা এতটা সুন্দর হতে পারছে। তখন সবাই বলে যে আমরা প্রফেসর বিবির পাশে আছি আর থাকবো। অন্যদিকে রাজরিতের সাথে কথা বলতে থাকে প্রফেসর বিবি। রাজরিত বলে, বিদ্যা অনেক হয়েছে, এখনও 4 ঘন্টা বাকি আছে। তুমি তো কালকে প্রেস মিট করবে, তার আগে চলো আমাদের বাড়িতে, বরণ সারা হয়ে যাবে, তুমি আমাদের বাড়িতে থাকবে। তখন বিবি বলে, কেন, আমি কি বলেছি আপনার সাথে ফিরব? দেখুন রাজরিত চ্যাটার্জি, আমি রাজদেব চ্যাটার্জির বাড়িতে কখনোই ফিরব না। তখনই দেখা যায় রাজরিত বলে, একমাত্র এই উপায়টাই ছিল আমার ড্যাডিকে জব্দ করার। বিদ্যা, তুমি একবার বোঝার চেষ্টা করো, তুমি যদি আমার স্ত্রী হয়ে ওই বাড়িতে ঢোকো, তাহলে আমার ড্যাডির ওপর নজর রাখতে পারবে, ড্যাডিকে কন্ট্রোল করতে পারবে, সেটা সবথেকে ভালো হবে। তুমি আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো। কিন্তু প্রফেসর বিবি বলে, এটা করলে আমার বোন কষ্ট পাবে, ফাগুনকে কি উত্তর দেব আমি? তখন প্রফেসর বিবির কথা শুনে রাজরিত বলে, ফাগুনের কথা ছাড়ো, ফাগুনকে আমি কখনোই ভালোবাসিনি। আমি কি তোমার মনের মধ্যে কোথাও একটুও নেই? আমি যেমন তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো, কিন্তু তুমি সেটা স্বীকার করতে পারছো না। এখনও সময় আছে, এখনও ভেবে দেখো, সব কিছু তোমার হাতের মুঠোর মধ্যে আছে। চাইলেই তুমি সবটা পূরণ করে নিতে পারবে, কারণ আমার সাপোর্ট পাবে তুমি। আমার বাড়িতে সবাই তোমাকে সাপোর্ট করবে। আমার বাড়িতে আমার মা অপেক্ষা করছে বরণডালা নিয়ে, তুমি যাবে আর তারপর তোমাকে বরণ করে ঘরে তুলবে। প্লিজ বিদ্যা, সময় এসে গেছে, এখন তো একবার ভাবো। কিন্তু বিদ্যা কি করবে নিজেই বুঝে উঠতে পারছে না। একবার বলছে যাবে, আর একবার ভাবছে ফাগুনের কথাটা। কিন্তু তোরসা ব্যানার্জি, কাশ্য ব্যানার্জি যে অন্যায়টা করেছে বিদ্যার সাথে, সেটাও বিদ্যা ভাবতে শুরু করে। এর মধ্যেই চলে এসেছে শ্রাবণ এসে কান্নাকাটি করে আর দিদি বলে ডাকতে থাকে বিদ্যাকে। তখনই বিদ্যা বলে, তুই আমাকে দিদি বলে ডাকলি? আর একবার বল না রে ভাই। শ্রাবণের মুখে দিদি ডাকটা শুনে বিদ্যা একটু ইমোশনাল হয়ে গিয়েছিল। এরপরেই রীতিমতো শ্রাবণ ক্ষমা চাইতে থাকে আর বলে, দিদি আমাকে ক্ষমা করে দে, আমি মস্ত বড় ভুল করছিলাম। কিন্তু এসব বলে আসলে এই বিদ্যাকে একটা জায়গায় নিয়ে গিয়ে বিদ্যার উপর আক্রমণ করবে বলে চেষ্টা করে। এরপর আস্তে আস্তে গুন্ডাগুলো বিদ্যাকে ছেঁকে ধরে আর তারপরে বিদ্যাকে শেষ করে দেওয়ার প্ল্যান করে। বিদ্যা তখন বলে, চালা গুলি, আমিও দেখতে চাই তোরা আজকে গুলি চালাতে পারিস কিনা। আজ আমিও নিজেকে কোনোভাবেই দমিয়ে রাখবো না। এরপর বিদ্যা একাই গুন্ডাগুলোর সাথে লড়ছিল। তারপরে বিদ্যার হঠাৎ করে একটা চোট লেগে যায়, তখনই চলে এসেছে রাজরিত এসে এরপর গুন্ডাগুলোকে মারধর দিতে শুরু করে। তারপরে রাজরিতকেও তারা মারতে শুরু করলে আস্তে আস্তে স্টুডেন্টরাও চলে আসে। স্টুডেন্টরা এসে গুন্ডাগুলোকে একদম মেরে ছাতু বানিয়ে দেয় আর বলে, প্রফেসর বিবির গায়ে হাত তুললে তাই ওই হাত আমরা ভেঙে একেবারে গুড়িয়ে দেব।
এরপরেই বিদ্যা বলে, এই সব কিছু ভিডিও করা আছে না, এই সব কিছু আমরা মিডিয়াকে দেখাবো, এই সব কিছুর বিচার হবে। তখনই চলে এসেছে একজন আর বলে, ম্যাডাম পুলিশ এসে গেছে। পুলিশ কি লাঠিচার্জ করতে এখানে এসেছে ম্যাডাম? এরপর পঙ্কজ খাসনবিশ চলে এসেছে। অন্যদিকে শ্রাবণ বুঝতে পেরে যায় তার কপালে অশেষ দুঃখ আছে। এদিকে ভিডিওটা লাইভ হতে থাকলে তখনই রাজরূপ রাজদেব চ্যাটার্জিকে বলে, এসব কি হচ্ছে দাদা? তুমি কেন এই জিনিসগুলো করছো? কিসের জন্য? কেন বুঝতে পারছো না যে এইভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে ভেঙে ফেলা যায় না? হতে পারে তুমি সেখানকার মালিক, কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠানটা এখন অনেকে মিলে জুড়ে গেছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে। তুমি চাইলেই আর তোমার সমস্ত অন্যায়টা ওখানে করতে পারো না। জীবনে আর কত টাকা কামাতে চাও বলো তো, যার জন্য এই সমস্ত কিছু শুরু করেছো, শেষ করতে চাইছো না? এর মধ্যেই বিদ্যা সবার সামনেই বলে, যেভাবে রাজদেব চ্যাটার্জি আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার এই হস্টেলগুলোকে ভেঙে ফেলার প্ল্যান করেছিল, সেটা আমরা সবটা গুড়িয়ে দিয়েছি, সমস্ত প্ল্যান ভেস্তে দিয়েছি। আমরা কোনোভাবেই এই কাজটা করতে দিইনি। এই হোস্টেল, এই কলেজ স্টুডেন্টদের নৈতিক অধিকার। আর তখন দেখা যায় যে পঙ্কজ খাসনবিশ বুঝতে পারে প্রফেসর বিবির জন্যই এই পর্যায়ে এসেও হোস্টেলটা বাঁচানো গেছে। কিন্তু রাজদেব চ্যাটার্জি যা মানুষ, সে চাইলেই আরও অনেক কিছু করে উঠতে পারে। ঠিক সেই মুহূর্তেই প্রফেসর বিবিকে বলা হয় যে, ম্যাডাম আপনার সাথে আমরা আছি, দরকার পড়লে জান প্রাণ দিয়ে দেব, কিন্তু কলেজের হোস্টেল ভাঙতে দেব না, কলেজে কোনো অনৈতিক কাজবাজ হতে দেব না, তার জন্য যা যা করতে হয় সবটাই করব। এদিকে রাজরীতের জন্য রাজরীতের মার খারাপ লাগে, কারণ ছেলেটার জীবন বারবার একটা প্রশ্নের মুখে দাঁড়িয়ে যাচ্ছে। কিন্তু এসব কিছুর পরেও বিদ্যা ভাবতে শুরু করে, কি করবে? রাজরীতের বাড়ি থেকে ফিরে যাবে, নাকি নিজের জায়গাতেই ফিরে যাবে? কিন্তু রাজরীত চাইছে বারবার করে বিদ্যা যাতে ফিরে যাক চ্যাটার্জি বাড়িতে, আর সেখানে গিয়ে রাজদেব চ্যাটার্জিকে জব্দ করুক।